আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডক্টর বার্ন্ট স্পানিয়া। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান। এছাড়া গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বৈঠকে। ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ভবনে অবরুদ্ধ ৩ কর্মকর্তাকে গত রাতে সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। প্রকল্প ভিত্তিক উপজেলা জেলা পর্যায়ে নিয়োগকৃতদের নতুন করে নিয়োগ দেওয়ার দাবিতে দিনভর সেখানে বিক্ষোভ করেন ডাটা এন্ট্রি অপারেটররা। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে পরিস্থিতি শান্ত হলেও সেনাবাহিনীর মধ্যস্থতায় তাদের উদ্ধার করা হয়। দেশের মানুষের হাল নাগাদের তথ্য জেরক্স ইন্ডিয়া লিমিটেড নামের ভারতীয় প্রতিষ্ঠানটির কাছে সংরক্ষিত বলে জানান ডাটা এন্ট্রি অপারেটররা। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। দেশের দরিদ্র জনগোষ্ঠীর তথ্য সংগ্রহ করতে 2016 সালে ন্যাশনাল হাউসহোল্ড প্রকল্পের আওতায় নিয়োগ দেওয়া হয় 545 জন ডাটা এন্ট্রি অপারেটর। প্রকল্পে নিয়োগকৃতদের নতুন করে নিয়োগ দেওয়ার দাবিতে দিনভর অবস্থান নেয় পরিসংখ্যান ভবনে। অবরুদ্ধ করে রাখা হয় ঊর্ধ্বতন 3 কর্মকর্তাকে। 3 জন এখনো তাদের হোস্টে অবস্থায় আছে এবং তারা জিম্মি করে রেখে বলছে তাদের দাবি যদি না মানা হয় এই 3 জনকে তারা ছাড়বে না। রাতে সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করা হয় অবরুদ্ধ কর্মকর্তাদের। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বাস দেন তাদের দাবি মেনে নেয়ার। সচিব ডিজিকে আমরা সম্মিলিতভাবে বলবো সুষ্ঠু সমাধানটা কোথায় আছে। ওনারা কয়েকটা ডিপার্টমেন্টের উদাহরণও দিয়েছেন, সেই ডিপার্টমেন্টের সেই উদাহরণের অর্ডারগুলো ওনারা দায়িত্ব নিয়েছেন জোগাড় করে আমাদেরকে দেবেন। এই অর্ডারগুলো নিয়ে আমরা সেটার ভিত্তিতে যে আমরা সুপারিশ করতে চাই অথরিটিকে, যাতে এটার একটা যৌক্তিক সমাধান অথরিটি সিদ্ধান্ত নিতে পারে। যদিও সকালের মিটিংয়ের জন্য রাতভর ওই ভবনে অবস্থান নেন ডাটা এন্ট্রি অপারেটররা। সমঝোতা করে তাদের সাথে রাখা হয় 2 কর্মকর্তাকেও। মাঠ পর্যায়ে সংগ্রহ করা দেশের নাগরিকদের সব ধরনের তথ্য জেরক্স ইন্ডিয়া লিমিটেড নামে ভারতীয় প্রতিষ্ঠানটির কাছে সংরক্ষিত বলেও জানায় তারা। কোর্টের রায় অনুযায়ী আমরা এখনো কর্মরত আছি, কিন্তু তারা আমাদেরকে অফিসে কোনো বসার জায়গা দিচ্ছে না, আমাদের বেতন দিচ্ছে না। আমাদের যে স্ট্যাটাস কো আছে এইটার অনুযায়ী আমাদেরকে পদায়ন অর্ডার করতে হবে। ইন্ডিয়ান জেরক্স কোম্পানির সাথে চুক্তি করে 122 কোটি টাকা করে তাদেরকে দিয়ে এই কাজটা করানোর দায়িত্ব দেওয়া হয়। ফাইনালি দেখা যায় কি যে এরা ইনপুট করতে পারে নাই, স্ক্যানটাও সঠিক হয় নাই, কিন্তু ডাটাগুলো ঠিকই ইন্ডিয়ায় চলে গেছে। ডাটাবেসটা তাদের অ্যাক্সেসে আছে। এমনও হতে পারে আপনার এনআইডি দিয়ে সার্চ দিলে আপনার বাবার নামটা সে মিলিয়ে ফেলতে পারবে। শুরুর দিকে প্রকল্পটির ব্যয় 328 কোটি টাকা থাকলেও কয়েক দফায় বাড়িয়ে তা থেকে 727 কোটি টাকায়। দফায় দফায় মেয়াদ আর ব্যয় বাড়লেও দরিদ্রদের তালিকা তৈরি করা এখনো সম্ভব হয়নি। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন সরকার গঠনে দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও এখনও প্রায় ক্রেতাশূন্য চট্টগ্রামের বিপণী বিতানগুলো। বিভিন্ন মার্কেট বিপণী বিতানে মূল্য ছাড় দিয়েও আনা যাচ্ছে না ক্রেতা, ফলে দোকান ভাড়া সহ আনুষঙ্গিক খরচ উঠছে না বলে জানালেন মালিক ও বিক্রেতারা। এদিকে দোকান মালিক সমিতি বলছে বেচা কেনা কম হওয়ায় গেল কদিনে তাদের ক্ষতি হয়েছে অন্তত 500 কোটি টাকা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। এভাবেই অলসভাবে বসে আছে দোকান মালিক ও কর্মচারীরা। মার্কেটগুলো ক্রেতাশূন্য থাকায় অনেকটাই অসহায় হয়ে পড়েছে এইসব ক্ষুদ্র ব্যবসায়ীরা। 20 থেকে 70% ছাড় দিয়েও মিলছে না ক্রেতা। চট্টগ্রামের নিউ মার্কেট, আফমি প্লাজা, ফিনলে স্কয়ার, সানমার, ওশান সিটি সহ বিভিন্ন শপিং মলগুলোতে চলছে ছাড়ের এমন ছড়াছড়ি। এরপরও নেই আশানুরূপ বিক্রি। শার্ট, প্যান্ট, মেয়েদের পোশাক, কোনো বিক্রয় কেন্দ্রেই নেই ক্রেতার দেখা। এত ডিসকাউন্ট থাকার পরে কাস্টমার শূন্য মার্কেটে, মানে সকাল টাইমে তো কোনো কাস্টমার নেই, সন্ধ্যার পরে আরো খারাপ অবস্থা। আমাদের সেল হচ্ছে না, আমাদের দোকান ভাড়া উঠবে না, ইলেকট্রিসিটি বিল উঠবে না, দেন আমাদের স্যালারি আসবে না। যারা ব্যবসার জন্য ঋণ করেছেন তাদের কিস্তি দেয়াই কঠিন হয়ে পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীরা ক্ষুদ্র ঋণ নিয়ে, ডেলি হিসাবে ঋণ নিয়ে দোকানদারি করছে।
তো যার দরুন এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে গেছে। আমাদের ব্যবসা খুব খারাপ দিকে যাচ্ছে, আমরা দোকান ভাড়া পর্যন্ত দিতে পারতেছি না, আমাদের লোন আছে, লোনের টাকা পর্যন্ত দিতে পারতেছি না। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে, চলমান পরিস্থিতিতে এক মাসেই খুচরা দোকান মালিকদের ক্ষতি হয়েছে অন্তত 500 কোটি টাকা। আমাদের চট্টগ্রাম মহানগরীতে 3.5 লাখের মতো দোকান আছে বাংলাদেশ দোকান মালিক সমিতির আওতাধীন। এর মধ্যে আমাদের যারা লাক্সারিয়াস পণ্যের যে আইটেমগুলো আছে, বিশেষ করে মার্কেটগুলোতে যে দোকানগুলো আছে সবগুলো আছে, এগুলো বন্ধই ছিল। দোকানের ভাড়াগুলো, ইউটিলিটি বিল, আনুষঙ্গিক অন্যান্য খরচগুলো আমাদেরকে বহন করতে হয়েছে, আমাদের দোকানদার ভাইদের বহন করতে হয়েছে। এগুলা তারা অনেক একটা ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে গেছে। এই স্থবিরতা কাটিয়ে দ্রুতই ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। ভৈরবে পড়ে থাকা জমিতে আউশ ধানের আবাদ বেড়েছে। উৎপাদন খরচ কম হওয়ায় এই ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন তারা। আউশ ধান চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের প্রণোদনা দিচ্ছে সরকার। ভৈরব প্রতিনিধি মোহাম্মদ তুহিন মোল্লার রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। একসময় আউশ, ইরি, বোরো ধান কাটার পর ভৈরবে অনেক জমি পড়ে থাকত। পরিত্যক্ত এসব জমিতে বাড়তি ফসল হিসেবে এই মৌসুমে হচ্ছে আউশ ধানের চাষ। এই ধান চাষে বাড়তি কোনো সেচের প্রয়োজন হয় না, বৃষ্টির পানি জমিয়ে তা দিয়ে রোপণ করা যায়। এছাড়া পোকামাকড়ের আক্রমণ না থাকায় ওষুধেরও প্রয়োজন হয় না। এটা আউশ ধান, এটা অল্প দিনে ফসলটা উঠে, এটা খুব চিকন, এটা বাজারে বিক্রি করলেও বেশি পয়সা বিক্রি করা যায়, খাইতে খুব মজা। খরচপাতি কম হয়ে বৃষ্টির পানি হয়ে যায়, মোটামুটি ভালো লাভবান আছে এগুলো। ইরি ধান লাগানোর আগেই আউশ ঘরে তুলতে পারবেন চাষিরা। অল্প সময়ে কম খরচে বেশি ফলন পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরাও। সরকারি প্রণোদনায় বীজ, সার বিতরণ ও কৃষি বিভাগের সহযোগিতায় পতিত জমিগুলোতে এখন B48 আউশ জাতের ধান রোপণ করা হচ্ছে। এই ধানে 2 মাসে বিঘা প্রতি জমিতে ফলন পাওয়া যায় 20 থেকে 22 মণ। আমি সরকারি হেতে আউশ ধান লাগাইছি, আমার সরকারি অনুদান 5 কেজি দান আর 30 কেজি সার দিচ্ছি। আমরা এই বৈশাখে ধান কাটতে সেটা এই ফসলটা করি, এটা খুব অল্প দিনের ভিতরে উড়ে। আমাদের মাঠ পর্যায়ে যোগ্য সরকারি কর্মকর্তাগণ আছেন, তারা কৃষকদের মোটিভেট করে যাচ্ছেন যে এখানে আউশের উৎপাদন খরচ অনেক কম হয়, অর্থাৎ আউশ ফসলটা একটি বৃষ্টি নির্ভর ফসল এবং এখানে রোগবালাই, পোকার আক্রমণ খুবই কম হয়, যার কারণে উৎপাদন খরচ কম। এবছর ভৈরবে 3050 হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে। আগামীতে এর ফলন আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক, আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের বিরুদ্ধে একের পর এক ব্যক্তিগত আক্রমণ করছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশ কমলাকে বামপন্থী ও উন্মাদ বলে মন্তব্য করেন তিনি। এ সময় কমলা হ্যারিসের ব্যক্তিগত নানা বিষয় নিয়ে উপহাস করেন ডোনাল্ড ট্রাম্প। টাইম সাময়িকের প্রচ্ছদে হ্যারিসের হাস্যোজ্জ্বল ছবিকে একজন পাগলের হাসি বলে মন্তব্য করেন তিনি। কমলার চেয়ে প্রচ্ছদকে তাকে বেশি সুন্দর দেখায় বলেও দাবি করেন এই রিপাবলিকান নেতা। ট্রাম্পের উপদেষ্টা ও প্রচার শিবির তাকে হ্যারিসের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ না করার পরামর্শ দিলেও তাতে কান দিচ্ছেন না সাবেক প্রেসিডেন্ট। খেলার খবর, মৌসুমে প্রথম ম্যাচেই হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে মায়োর্কার সাথে 1-1 গোলে ড্র করেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। মায়োর্কার মাঠে রদ্রিগোর গোলে 13 মিনিটেই এগিয়ে যায় রিয়াল। বিরতির পর দুদলই আক্রমণ চালায়, তবে দ্বিতীয়ার্ধের 8 মিনিটে সমতায় ফেরে মায়োর্কা। রদ্রিগেজের কর্নারে জোরালো হেডে বল জালে পাঠান কসোভান স্ট্রাইকার ভেদাত মুরিচি। ম্যাচের বাকি সময় একাধিক আক্রমণে যায় লা ব্লাঙ্কোরা, তবে হতাশ হতে হয় কার্লো আনচেলত্তির দলকে। অতিরিক্ত সময়ে রেফারির শেষ বাঁশি বাজার আগেই মুরিচিকে ফাউল করে লাল কার্ড পান রিয়ালের ফেরলান মেন্দি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।